জনাব সালাউদ্দিন সাহেব চৌধুরী রাষ্ট্রপতির পদত্যাগ অবশেষে হলো। কিন্তু নানান ধরনের গুঞ্জন গত কয়েকদিন ধরে এগুলো শোনা যাচ্ছিল। আপনি নিজেও আপনার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে শুক্রবার বিকালেই তিনি পদত্যাগ করছেন এবং সেটি হয়েছে। আহ এরপরে কি? এবং প্রশ্ন হচ্ছে যে আপনি কি এর মধ্যে বিশেষ কোনো নাটকীয়তা দেখতে পাচ্ছেন কিনা? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনিই বলেছেন অবশেষে। তার মানে অনেকেই সন্দিহান ছিলেন যে রাষ্ট্রপতি আদতেই পদত্যাগ করবেন কিনা বা আজকে করবেন কিনা। তো আমি দুপুরের পর মানে জুমার নামাজের পর যখন জানতে পারলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন, তার আরো 1 ঘন্টা পর বিএনপির মহাসচিব হুম, তিনি বললেন যে এটা গুজবে কান না দিতে। বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হলো। তবে আমার মতো সাধারণ মানুষ আমরা আমরা যদি জানতে পারি স্বাক্ষর হয়েছে, ওনারা জানেন না, এটা তো সম্ভব না। তাহলে ওনারা কিছু একটা লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? কেন লুকাচ্ছেন? মানে রাষ্ট্রপতি যে চলে যাবেন, একটি নির্বাচিত সরকার আসলে সব সবাই জানতাম। স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিনও বলেছেন। হুম, সেখানে উনি আজকে পদত্যাগ করলেন, পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন যখন, তখনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গুজব। এটা কি কারণ? কারণটা একটা কিছু আছে। আমরা যে শুনেছি বা শুনছি যে টেলিফোন কাণ্ডের ঘটনা ফলশ্রুতিতে এই পদত্যাগ, আসলে টেলিফোন কাণ্ড হয়তো একটা কারণ, অন্য কোনো কারণ আছে। কারণ রাষ্ট্রপতির যে পদটা আপনি জানেন, রাষ্ট্রপতি কিন্তু 3 বাহিনীর প্রধান, সর্বাধিনায়ক, সরি, উনি সর্বাধিনায়ক সশস্ত্র বাহিনীর। তো সর্বাধিনায়ক হিসেবে উনি কিন্তু যে কোনো কাউকে স্যাক করতে পারেন, যে কোনো কাউকে অবসরে পাঠাতে পারেন, যে কোনো কাউকে যা ইচ্ছা করতে পারেন। এই ক্ষমতা ওনার আছে। আব্দুর রহমান সশস্ত্র সাহেব, বাহিনীর ক্ষেত্রে। আব্দুর রহমান বিশেষ আয়ুক্ত নাসিম সাহেবকে স্যাক করেছিলেন। হুম, হুম, অন্যদিকে অন্যদিকে রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা আছে, জরুরি অবস্থা ঘোষণা। হুম, কিন্তু এই ক্ষেত্রে সবাই বলে যে রাষ্ট্রপতি পারবেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন। বাট আমরা 2024-এর 5 আগস্ট কি দেখেছি? এই রাষ্ট্রপতি তো বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, হুম, হুম। নতুন সরকার গঠিত হবে। উনি বলেছেন জাতির সামনে। উম, তার অনেক পরে উনি বললেন যে পদত্যাগ পত্র উনি দেখেননি। তো এই রাষ্ট্রপতি যদি জাতিকে ভাষণ দিয়ে বলতেন যে প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করায় তিনি সংসদ ভেঙে দিয়েছেন, তখন তো এটা আমরা বিশ্বাসই করতাম, যেটা 2024-এও করেছিলাম। আর এটা যদি যখন উনি সংসদ ভেঙে দিয়েছেন ঘোষণা দিয়ে দিবেন, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী কিন্তু আর ক্ষমতায় নাই। তখন প্রধানমন্ত্রীর কিছু করারও থাকবে না। করতে পারতো যদি বাকি রাষ্ট্রযন্ত্র, আমি বাকি রাষ্ট্রযন্ত্র বলতে কি বোঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, জি। সশস্ত্র বাহিনী, তারা যদি পক্ষে থাকে তাহলে। তো এখন বাংলাদেশের মানুষ মানে বিএনপির লোকেরা, বিশেষ করে জামাত ঘরানার লোকেরা, তারা কিন্তু এই সাংবিধানিক 2টি শীর্ষ পদের দিকে আঙুল তুলে বারবার। একজন এই যে বিদায়ী রাষ্ট্রপতি যিনি চলে গেছেন, সাবেক রাষ্ট্রপতি এখন বলতে পারি, আরেকজন কিন্তু সেনাপ্রধান। তারা কিন্তু এই 2জনের দিকে আঙুল তুলে এবং বলে এরা হাসিনার লোক। তো কাজেই এই যদি যে আতঙ্কটা তাদের মধ্যে ভয়, এরা দুজন শেখ হাসিনার লোক, শেখ হাসিনা ঘোষণা দিয়ে এসছেন আসবেন, এবং উনি যে আসবেন এটা ওনারা নিশ্চিত ভাবেই জানেন। সেই সময়ে যদি রাষ্ট্রপতি হঠাৎ করে জরুরি অবস্থা ঘোষণা করে দেন, সংসদ ভেঙে দেন, তখন তো সবকিছু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর জরুরি অবস্থা ঘোষণা করার পর যদি আরো কিছু হয়ে যায়, সংবিধান স্থগিতের মতো ঘটনাও যদি ঘটে, তাহলে তো সবকিছুই বিপদ। আমার মনে হয় যে এটাই অনেক বড় কারণ, যার জন্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব অস্বীকার করেছেন যে না, এটা গুজব, সাক্ষ্য, এটা কোনো পদত্যাগ হয়নি, কেউ তো বলেনি। সেটা করলেও বা কি সমস্যা ছিল? যে হ্যাঁ, উনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমরা শুনেছি। যেহেতু শুক্রবার দুপুরের দিকে তিনি কথা বলেছেন, তো ওটা বললেও বা সমস্যা কি ছিল? দেখুন, আমি একটা যদি এভাবে কথা বলি, ওই যে বাংলায় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ওনাদের মনে তো জানে ওনারা আসলে কি হচ্ছে। রাষ্ট্রপতি যে অসুস্থ হয়ে যাননি হঠাৎ করে, এটা তো আর সবাই জানে।
উনি আজকেই অসুস্থ হয়ে গেছেন, আজকেই পদত্যাগ করেছেন, গতকালকেও উনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এই যে জিনিসগুলা ওনারা তো জানে, জানে বলেই ওনারা অস্বীকার করছে আমি ঠিক জানি না। মানে যখন জানি না বললো তখন জাতিকে বুঝিয়ে দিল যে এটা সেফ পদত্যাগ না, এটার পিছনে অন্য ঘটনা আছে, যেটা এখন আমরা এজিউম করব। এজিউমের কারণটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশেষ করে তিনি দলের মহাসচিব, তিনি যখন বলেছেন, মানে অন্য জুনিয়র মন্ত্রী বা আর কেউ বললে হয়তো বলতেন যে এটা কথার কথা, কিন্তু যিনি এই দলের ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন, তার মানে এটার পিছনে অন্য একটি রহস্য আছে। এবং সেই রহস্যটা টেলিফোন কথোপকথন, এটা যতটা না বাস্তবসম্মত বা যে যতটা না কারণ, তার চেয়ে বড় কারণ হলো যে ভয়, যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আসবেন, এখন এই রাষ্ট্রপতি যখন তখন জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে। এই যে ভয়গুলো, সেই ভয় থেকেই আসলে এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে। আহ, আপনি বলছেন যে সংসদ ভেঙে দিতে পারতেন। আহ, এটা আপনার এক ধরনের কি বলা যেত, আপনার পারসেপশন, যে হয়তো এরকম করতে পারতেন বা হয়তো তার অ্যাজাম্পশন, সম্ভাবনা অ্যাজাম্পশন ছিল। আমি সেই বিষয়ে প্রশ্ন পরে আসছি। আমার প্রশ্ন যেটি, মানে আমি গত 2 দিন ধরে ভাবছি, এবং আপনি নিজেও যখন বললেন পার্সোনালি বা আপনার ফেসবুক পোস্টে জানালেন যে শুক্রবার দুপুরের মধ্যে বা বিকালে তিনি পদত্যাগ করবেন, আমি যেটা ভাবছি যে শুক্রবারেই কেন তাকে পদত্যাগ করতে হলো? এই পদত্যাগটা তো রোববারও করতে পারতেন। এবং যেখানে স্পিকার দেশে বাইরে ছিলেন ট্রিটমেন্টের জন্য, তাকেও সরকারের বিশেষ নির্দেশনায় 2 দিন আগে ফিরিয়ে আনা হলো দেশে, যাতে তার কাছে পদত্যাগ পত্রটা দেওয়া যেতে পারে। কেন, কেন এই তাড়াহুড়া? কেন এই বিশেষ ব্যবস্থা যে শুক্রবারের মধ্যেই পদত্যাগটি করতে হবে? রাষ্ট্রপতিকে মঙ্গলবার দিন বিকালের পর জানানো হয়েছে উনি পদত্যাগ করতে হবে, এবং সেটা শুক্রবারই করতে হবে, পারলে বৃহস্পতিবারই করতে হবে। আমি আপনাকে এটা জানাচ্ছি একদম সুস্পষ্ট ভাবে। হুম। এবং যেহেতু স্পিকার ছিলেন না, স্পিকারকে তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে ব্যাংকক থেকে, এবং এই রাষ্ট্রপতিকে আর ওনারা নিরাপদ মনে করছিলেন না। এবং আমি যেটা এখন এজিউম করছি, এখন এটা এজিউম, যে এইভাবে একটি নাটকীয় পদত্যাগ এবং অস্বীকার এবং পদত্যাগ, এরপর আরো কিছু ঘটতে যাচ্ছে। হয়তো এই রাষ্ট্রপতিকে গৃহবন্দী করা হতে পারে। এই রাষ্ট্রপতির সম্পর্কে অনেক রকম অভিযোগ, উনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকার আগে যা কিছু ছিল আমরা শুনেছি, সেটা নিয়ে তদন্ত হতে পারে। মানে এখন এটা, এই উনি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের একজন অত্যন্ত বলিষ্ঠ বা প্রমিনেন্ট নেতা, এটা তো বাস্তবতা। এবং উনি এই যে টেলিফোন যদি করে থাকেন আহ, সাবেক প্রধানমন্ত্রীকে, তাহলে নিশ্চিত জানতে পারেন, নিশ্চিত ভাবে জানুন যে উনি গুলশানের বাড়িতে যাওয়ার পর ওনাকে হাউস অ্যারেস্ট করা হবে, ওনার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হবে না, এবং ওনার বিরুদ্ধে তদন্ত হবে। এটা এই কারণে যে এটা একটা বার্তা সবার জন্য, যারা হাসিনা পন্থী তাদের জন্য বার্তা। সেটা বেসামরিক এবং সামরিক প্রশাসনেও যারা আছেন হাসিনার প্রতি সিম্পাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য একটা বার্তা যে এরকম কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনটা কথা ব্যবস্থা? আমি বলেছি যে রাষ্ট্রপতিকে যদি টেলিফোন কথোপকথনের কারণেই আচ্ছা, সরানো হয়ে থাকে, বুঝতে পারছি। তাহলে এর ফলশ্রুতিতে এখন তার বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা দেওয়ার জন্য সকল সামরিক বেসামরিক পদে যারা আছেন, যারা শেখ হাসিনার প্রতি সিম্পাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য এই বার্তা যে শেখ হাসিনার প্রতি কোনো সহানুভূতি দেখালে বা এই ধরনের কোনো কিছু করলে তার পরিণতিতে এইরকম ব্যবস্থা নেওয়া হবে। তাহলে শুক্রবারের মধ্যে পদত্যাগের বিষয়টা শুধুই আর বিলম্ব না করা বা আর রিস্ক না নেওয়া, এটি নাকি এর মধ্যে না, আর কোনো কারণ আছে? আর কোনো কারণ নাই। কারণ যদি স্পিকার মহোদয় বাংলাদেশে উপস্থিত না থাকতেন, তাহলে এই রাষ্ট্রপতি তো ইচ্ছা করলে বুধবারেও পদত্যাগ করতে পারতেন। বুধবারে পদত্যাগ করলে স্পিকারের যে শারীরিক চেক আপ, যেটার জন্য উনি গিয়েছিলেন ব্যাংককে, সেটা সম্পূর্ণই হয়েছে বৃহস্পতিবার। ওটা সম্পূর্ণ না করে ওনার ফেরা সম্ভব ছিল না। আর উনি দেশে না থাকলে
কিন্তু ডেপুটি স্পিকারের কাছে রিজাইন দিতে পারতেন রাষ্ট্রপতি, তো সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে হতেন? ডেপুটি স্পিকার। তো একজনকে 2 দিনের জন্য ডেপুটি স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়ে আবার একদিন পরে জি। স্পিকারকে, আর এই রাষ্ট্রপতির কাছে একেবারে নিরাপদ মনে করেনি বিএনপি, এই জন্য রাষ্ট্রপতিকে সরানো হয়েছে। আর আমি অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা কথা বলবো, যে যখন জামাত জেনে গেল সোমবার রাতেই যে এই শাহাবুদ্দিন সাহেবকে সরানো হবে, এটা কিন্তু জামাত অনেক আগে জেনে গেছে। রাষ্ট্রযন্ত্রে জামাতের লোকেরা সবাই আছে বিভিন্ন প্রমিনেন্ট জায়গায়। তখনই কিন্তু জামাতের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে দিয়ে চাউর করে দেওয়া হলো যে রাষ্ট্রপতি এ মাসেই পদত্যাগ করবেন, এবং একজন আমলার নাম নিয়ে আসলো সাথে। ওই আমলাকে, ওই আমলা হলো ইউনূসের লোক। ওটা আরেকটা মেটিকুলার প্লট ছিল। ওই আমলাকে যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট বানানো হতো বা যেত, তাহলে একটি মেটিকুলাস প্লট ছিল জামাত এবং ইউনূসের, বাট সেটা ব্যর্থ হয়ে গেছে হাফিজুল সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হওয়াতে। এখন আমরা অপেক্ষায় থাকবো, সেপ্টেম্বরে নির্বাচন হবে, সেখানে একজন নারী আন্তর্জাতিক ভাবে খ্যাতিসম্পন্ন তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন, তিনি প্রেসিডেন্ট হবেন। এটাই একদম নিশ্চিত। মানে আপনি কি আইরিন খানের কথা বলছেন, জাতিসংঘের যিনি বিশেষ দূত হিসেবে মাত্র 2 দিন আগেই প্রাপ্ত হয়েছেন? না, আমি ওনার নামটা উচ্চারণ করিনি, আমি বলিনি, আমি বলেছি একজন আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন নারী তিনি প্রেসিডেন্ট হবেন। তিনি আজকেই হলেন না কেন সেটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে এখন হুম। উনি দ্বৈত নাগরিকত্ব আছে, একটা নাগরিকত্ব উনি ছাড়ছেন, এটা একটা প্রক্রিয়া লাগে। সেটা সম্পন্ন হলে উনি বাংলাদেশে আসবেন এবং দেখবেন যে তিনি যিনি হবেন তিনি আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী। হুম, জাতিসংঘেও হুম, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি নামটা বলতে পারছি না, আপনিও আপনি বলার দরকার নেই। বলার কোনো আর কারণ নেই, আপনি তো সব বলেই দিয়েছেন। জাতিসংঘে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন আইরিন খান ছাড়া আমি এই মুহূর্তে আর কেউ নেই। ফখরুল সাহেবের মতনই একটু রহস্য করলাম। ফখরুল সাহেব যেমন সবকিছু বিবাহ বলেছেন গুজব, সেরকম আমিও একটু রহস্য করলাম, নাম বলবো না, সবাই নাম জানে, আইরিন খান। এবং আইরিন খান প্রেসিডেন্ট হবেন, এবং আমি মনে করি যে ইউনূসের মতো একটা সুদখোর, তার যে সরকার প্রধান ছিল সে ধ্বংস হয়েছে, তার থেকে আইরিন খান প্রেসিডেন্ট হলে দেশের জন্য ভালো। ওনার সম্মান পৃথিবীতে আছে, এবং উনি মানবাধিকার যদি রক্ষা করেন, উনি যদি মানবাধিকার রক্ষা করেন, উনি প্রেসিডেন্ট হলে যে আমি দেখি যে মঞ্জুর আলম পান্না সাহেব, কার্জন সাহেব, লতিফ সিদ্দিকী সাহেবদের বিরুদ্ধে ভুয়া মামলা প্রত্যাহার হয়েছে, উনি প্রেসিডেন্ট হলে যদি দেখি জেলখানায় যে অসংখ্য মানুষ মিথ্যা মামলা আছে তারা মুক্তি পেয়েছে, উনি প্রেসিডেন্ট হলে আমি যদি দেখি ভুয়া হত্যা মামলাগুলো সব বাতিল হয়ে গেছে, তাহলে তো আমি একজন নাগরিক হিসেবে ভীষণ খুশি হব। এবং আইরিন খান ওনার যে জীবনের এত বড় একটা অর্জন, একজন মানবাধিকার কর্মী হিসেবে, আমার মনে হয় না যে উনি ইউনূসের মতো সেই ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিবেন উল্টো পথে হেঁটে। কাজেই এটা উনি যদি হন আমাদের দেশের জন্য আশীর্বাদ, এবং মানবাধিকারের জন্য আরো বেশি আশীর্বাদ। তবে উনি যেন মানবাধিকার রক্ষা করেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেন, হুম, এবং হুম। তিনি যেন একজন প্রকৃত অর্থে একজন স্টেটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন, এটা আমাদের প্রত্যাশা। এটা যদি উনি করেন আমরা সবাই খুশি হব। আপনি কি মোটামুটি নিশ্চিত যে আইরিন খানই প্রেসিডেন্ট হচ্ছেন? মানে আমি তো মঙ্গলবার পোস্ট দিয়েছিলাম যে আজকে জি। রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, তো আমি তো নিশ্চিত হয়ে দিয়েছিলাম, এবং আজকেই তো উনি পদত্যাগ করেছেন। কেউই তো আজকের দিনটা নিশ্চিত ভাবে কেউ বলতে পারেনি, সবাই বলেছে শনিবার, রবিবার ইত্যাদি, আমি তো বলেছি মঙ্গলবার জুমার নামাজের পর উনি পদত্যাগ করেছেন। আজকে আমি বলছি বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট আরিফ খান। অনেকে তো আবার বলছেন যে ডক্টর ইউনূস এগিয়ে আছেন। তা অনেকেই মানে কারা, অনেকেই মানে ওই ইউনূসের বটবাহিনী, বা ইউনূসের পক্ষে যারা গুজব ছড়ায়, বা ইউনূসের পক্ষের যে কিছু ইনফ্লুয়েন্সার যারা আছে তারা। ইউনূস সে সাথে আইরিন খানের কোনো তুলনাই হয় না। ইউনূস হলো একটা সুৎখর লোক। আর তাছাড়া 18 মাসে ইউনূস একদম বর্জ্য পদার্থে পরিণত হয়েছে। মার্কিনেরা যেমন হামিদ কারজাইকে, আশরাফ ঘানিকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে, ইউনূসকেও ছুঁড়ে ফেলেছে। ইউনূসের আর কোনো ভবিষ্যৎ নাই। এটা যারা বলে ইউনূসকে এখন মানে কৃত্রিম ভাবে জীবিত রাখার একটা প্রচেষ্টা, সেটা ব্যর্থ হবে। আইরিন খানের সামনে, মানবাধিকার কর্মী আইরিন খানের সামনে ইউনূসের কোনো স্থান নাই। আরেকটা কথা শেষ করি বলে, যে হুম। যেই কারণে শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো, হুম, সেটাই, সেই কারণে ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে কি বিএনপি সরকার বিদায় হওয়ার জন্য?
ইউনূস তো ক্ষমতা প্রেসিডেন্ট হতে পারলে সবকিছু করে তছনছ করে বিএনপি সরকারকে এই সংসদ ভেঙে দিয়ে সবকিছু করেছে, বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করবে। সে রিস্ক নিবে বিএনপি? কখনোই নিবে না। কারণ ইউনূসের মাথায় তো বিপ্লবী সরকার, ইউনূস তো বাংলাদেশের অধিপতি হতে চায়, এটা তো বিএনপি অ্যালাউ করবে না। কাজে ইউনূস চ্যাপ্টার ইজ ক্লোজ। এখন যারা বলে তারা ইউনূসের টাকা খেয়েছে, ইউনূসের 18 মাসে, এবং ইউনূসের টাকা এখনো চলে, তারা এগুলো বলে। কিন্তু ইউনূসের কোনো প্রসপেক্ট নাই, কারো কোনো প্রসপেক্ট নাই। বিএনপির ভেতরে আইরিন খানের সমান যোগ্যতা আর কেউ নাই। সেটি বিএনপির অভ্যন্তরীণ হয়তো আরো অনেকে আছেন, অনেকে মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা ডক্টর আব্দুল মঈন খান অথবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যাই হোক, আমি সে প্রসঙ্গে যাবো না। ফখরুল ইসলাম আলমগীর বা এই যাদের নাম বললেন, ওনারা রাজনীতিবিদ হিসেবে অনেক বড়, কিন্তু ওনাদের বাংলাদেশের মানচিত্রের বাইরে কেউ তো চিনে না। আইরিন খান তো একটা আন্তর্জাতিক ভাবে পরিচিত নাম। বাংলাদেশের ইমেজ বিল্ডিং করার জন্য তো আইরিন খানকে প্রয়োজন। মানে ইউনূস যে লোকগুলোকে নিয়েছিল, আলী রিয়াজ, এটা সেটা, কত লোক, কিন্তু আইরিন খান তো একজন রিয়েলি একজন ভালো মানুষ, মানে পরিচিত মানুষ। এদের সামনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট হিসেবে কি করবে? ওনার তো ইন্টারন্যাশনাল কোনো অ্যাপিল নাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো এখন যদি চান এই মুহূর্তে যে পল কাপুরের সাথে কথা বলবেন, পল কাপুর ওনার ফোন ধরবে না। কিন্তু আইরিন খান যদি এখন চান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন, ডোনাল্ড ট্রাম্প তার ফোন ধরবে। যাতে বিএনপি তো ওই লেভেলের একজন প্রেসিডেন্ট দরকার, এই জন্যই আইরিন খান প্রেসিডেন্ট হবেন। যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এই রাষ্ট্রপতি থাকলে হয়তো কয়েকদিনের মধ্যে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন অথবা সংসদ ভেঙে দিতে পারতেন শেখ হাসিনার হয়ে। আহ, এটা কি আসলে সহজ ছিল? মানে আপনি বলছেন যে তিনি তিনি ক্ষমতাবান এদিক থেকে, সাংবিধানিক জায়গা থেকে, কিন্তু সেটি হলে কি বিকল্প কোনো ব্যবস্থা হতো না? এবং উনি সংসদ ভেঙে দিলে কি সহজেই শেখ হাসিনা ঢুকে পড়তে পারতেন? সহজেই আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারতেন সারা দেশে? এমন এমনটা কি হচ্ছিল? মানে সেটি করতে গেলে তো নিশ্চয়ই একটা আন্তর্জাতিক কানেকশন প্রয়োজন ছিল, আন্তর্জাতিক যোগাযোগ এবং দলের মধ্য থেকে নানান ধরনের একটা প্রস্তুতি। সেই পর্যায়ে কি পৌঁছে গিয়েছিল? যেহেতু আপনি ধারণা করছেন যেমনটি হতে পারতো। না, ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কোথায় কি যোগাযোগ আছে আমি তো জানি না, হুম। বাট উনি পারতেন। উনি পারতেন, এবং উনি যদি এটা করতেন হয়তো এককভাবে করতেন না, আরো কেউ সঙ্গে থাকতো। এবং সে আরো কেউরা তো কারফিউ দিয়ে দিত বাংলাদেশে, অনেক কিছু করতো। তখন তো ওই আওয়ামী লীগের অবস্থা যেমন 5 আগস্টে হঠাৎ করে এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, এরকম বিএনপির অবস্থা হতো। আর বিএনপি তো কোনো সুনাম কুড়াতে পারে নাই। বিএনপি চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, বিএনপির কোনো অর্জন নাই 5.5 বছরে, 1 টাকা বিনিয়োগ নাই। এবং বিএনপি তো ইউনূসের একটা ধারাবাহিকতা হিসেবেই কাজ করতেছে। বিএনপির ভিতরে তো ইউনূসের লোকেরা আছে। ওই রকম একটা ঘটনা ঘটলে তারাও যে একই সাথে সুর মিলে হুক্কা হুয়া করতো না, তারই গ্যারান্টি কোথায়? বিএনপি তো শত্রু দ্বারা পরিবেষ্টিত, বিএনপির চারপাশের শত্রু, ঘরের ভিতরেও শত্রু। এই অবস্থায় একজন মোহাম্মদ শাহাবুদ্দিন বা এনিওয়ান যে কোনো কিছু করতে পারবে। আপনার কি মনে হয় যে সাবেক রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু তিনি ট্রাম্প কার্ড ছিলেন একমাত্র শেখ হাসিনার? না না না, শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার ট্রাম্প কার্ড কখনোই ছিলেন না। শেখ হাসিনা ট্রাম্প কার্ড ভিন্ন জায়গায়। শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে বা তার উপর নির্ভর করে বাংলাদেশে আসতে চাইছেন, এটা কখনোই সম্ভব না। শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কানেকশন আছে, শেখ হাসিনা সেগুলো ঠিকঠাক করেই আসবেন। আর 29 তারিখ তো সার্জিও গুরু আসছেন বাংলাদেশে, উনি আসুন, আসলে দেখুন উনি কি বলে। বলার পর আরো কিছু পরিষ্কার হবে। আপনি তো, আমি, আপনি, আমরা সবাই তো 7 দিন আগেও জানতাম হুম। যে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন না। একটি বিতর্কিত পত্রিকা তো রিপোর্টও করেছিল। তো প্রধানমন্ত্রীকে তো এর আগে নরেন্দ্র মোদী দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন তো সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এইবার তো বিমস্টেক সম্মেলনের আমন্ত্রণ, এটা কিন্তু নরেন্দ্র মোদীর সম্মেলন আমন্ত্রণ না, এটা ভারতের, হুম। যেহেতু ভারত হোস্ট কান্ট্রি সেই হিসেবে আমন্ত্রণ। এটাকে তো কালকে রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন যে ইনভাইটেশন পেয়েছেন, তার মানে উনি যাবেন। কাজেই ক্ষণে ক্ষণে পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং বিএনপি আজকে যা বলছে কালকে সেটা বলবে না, গতকালকে যা বলেছে আজকে তা বলবে না। বিএনপিও বাস্তবতা বুঝতে পারছে। বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ সামনে আসছে, সাহায্য করে আসছেন। চীনের অনেকগুলো ইস্যু তিনি তুলে ধরবেন, দাবি করবেন চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সব বাতিল করতে হবে। পাশাপাশি
সবচেয়ে খারাপ যে চ্যালেঞ্জটা এই কোম্পানির জন্য আসছে, খারাপ মানে আমি খারাপ শব্দটা ভুল বলেছি, কঠিন চ্যালেঞ্জ, যে সৌদি হুম, আরব কিন্তু এই আগামী সপ্তাহে ইসরায়েলকে স্বীকৃতি দিবে। সৌদি আরব, পাকিস্তানও দিবে। এই দুই দেশ দিয়ে দিলে বাংলাদেশের উপর তো স্বীকৃতির চাপ আসবে এবং নিশ্চিত আসবে। তখন তারেক রহমান সাহেব যদি স্বীকৃতিতে অস্বীকৃতি জানান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অ্যাকশন নেবে। আর যদি উনি স্যাংশন দিয়ে দেন, উনি তো 4 দিন আগে 6 দিন আগে পাসপোর্টে আবার সেই এক্সেপ্ট ইসরায়েল ফিরিয়ে এনেছেন, তাকে খুশি করার জন্য সেটা আমি জানি না। এখন তো উনি ইসরায়েলকে স্বীকৃতি দিলে এই উগ্রবাদীরা রাস্তায় নেমে আসবে প্রসেশন নিয়ে, প্রোটেস্ট নিয়ে। তো এটাকে সামাল দিতে গেলে তো অন্য কিছু করতে হবে। কাজে বিএনপির সামনে এখন ভীষণ কঠিন চ্যালেঞ্জ। এখন বিএনপির শেষ পর্যন্ত বিএনপি ঘন্টায় ঘন্টায় দেখবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে, শেখ হাসিনা প্রসঙ্গ করবে। এবং এখন বিএনপির আসলে আপনাকে বলেছিলাম কিনা আমি জানি না, যে বিএনপি তো এখন কোনো পররাষ্ট্র নীতি নাই, এক দিক বিদিক জ্ঞান শূন্য। আর বিএনপির পররাষ্ট্র নীতির নৌকার হালটা যার হাতে, সে তো ইউনূসের লোক, খলিলুর রহমান। কাজেই চীন সফরে গেলেন, যা কিছুই করেছেন, এখানে স্বাধীনতা দিবস পালন করেছেন আমেরিকার, সব করেছেন, সব পরস্পর বিরোধী। ইরানকে খুশি করার জন্য বা আরেকজনকে খুশি করার জন্য পাসপোর্টে ইসরায়েল এখন অসময়ে আনতেন কি কারণে? আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং তো এরই মাঝে নর্থ কোরিয়ার, উত্তর কোরিয়ার হুম, সমান্তরালে চলে গেছে। কাজেই বিএনপি সামনে কঠিন চ্যালেঞ্জ। চীনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে হবে, সমস্ত প্রেম প্রণয় বাতিল করতে হবে, সেই চাপ আসতেছে। পাশাপাশি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, আরেক চাপ আসতেছে। এই চাপ থেকে বিএনপি যদি রক্ষা পেতে হয়, বিএনপিকে একটি আঞ্চলিক শক্তির সাথে এবার হাত মেলাতে হবে এবং তাদের সাথে তাদের আস্থা অর্জন করতে হবে। এখন বিএনপি আর কোনো নেগোসিয়েশনের পর্যায়ে নেই, যে বিএনপি নেগোসিয়েট করবে সেই পর্যায়ে বিএনপি নেই। এখন বিএনপি কে সার্ভাইভেলের প্রশ্ন, বাঁচাও, সেই জায়গায় যেতে হবে। আর সার্জিও গোর যে ছবিটা আপনি যদি লক্ষ্য করে থাকেন বিমস্টেকে, যে গ্রুপ ফটো, এটাকে ফটো সেশন হয়েছে, কোনো মিটিং টিটিং হয় নাই। যে হুমায়ুন হুম, কবির, খলিলুর রহমান, মার্কো রুবিও এবং সার্জিও গোরের যে ছবিটা, ফটো সেশন, এই ফটো সেশনে তো খলিলুর রহমান একটা চমৎকার ভাবে ইউনুসের একটা পদ্ধতি অবলম্বন করছেন। ফটো সেশন হলেই মিটিং হয়েছে, ফটো সেশন মানে মিটিং না। দ্বিতীয় হলো যে আপনি সেখানে 4 জনের ছবি দেখুন, কার্যকরের চেহারাটা দেখুন, সে এই 3 জনের দিকে তাকায়ও নি, অন্যদিকে তাকিয়েছে রাগান্বিত বোধ নিয়ে। তার মানে কার্যকর একটি কঠিন বার্তা নিয়ে আসছে। আর আমি আপনাকে আরেকটা অফ দ্য রেকর্ড না, আমরা তো একটা অনুষ্ঠান করছি, কাজে হুম, অন রেকর্ড একটা ইনফরমেশন দিচ্ছি, যে ঢাকার ওয়েস্টার্ন হোটেলে কিন্তু মার্কিন কূটনীতিকরা, মানে কূটনীতিক পাসপোর্টধারী মার্কিনরা ঘন ঘন আসা যাওয়া করছেন। আজকেও 4 জন এসেছেন ওয়েস্টিন, আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে পাসপোর্ট নাম্বার সহ। হুম, হুম, ওনারা এত ঘন ঘন বাংলাদেশে কেন আসছেন? কূটনীতিক কিন্তু, ওনারা কিন্তু কোনো গবেষক না বা এমনকি সামরিক কর্মকর্তাও না, কূটনীতিক। কূটনীতিক মানে স্টেট ডিপার্টমেন্ট। এরা জি, আসছেন, আজকেও আসছেন, আবার পরশু আসবেন। এই যে ঘন ঘন আসছেন, এগুলা কিন্তু হলো যে চীনের সাথে যে প্রেম প্রণয়, এগুলার কারণে এই রিয়াকশন গুলো। এখন জি, সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে যাবেন বলেছেন। যদি উনি অগস্ট মাসেই চলে যান, আমি একটু অবাক হব না। কারণ এখন বিএনপি কে একটি মিত্র খুঁজতে হবে আঞ্চলিক। আরেকটা জিনিস, বিএনপির এখন সামনে যে দুটো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো এখন সাবেক হয়ে গেছেন, এটার কোনো সমস্যা নাই। সমস্যা যেটা, চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে, সেই শর্ত আসছে ওয়াশিংটন থেকে। ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সেই শর্ত আসছে। এর একটাও অবজ্ঞা করার সাহস, শক্তি বলবো না, সাহস বিএনপি সরকারের নাই। মানে বিএনপি কে ডু আর ডাইতে যেতে হবে বিএনপি কে। আপনি তো বিএনপি তো বলেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে আপনারা আমেরিকার তো স্বাধীনতা দিবস পালন করেছেন, করেছেন না? বাংলাদেশের সংসদে যে আমেরিকান ককা তো করেছেন, করেছেন তো আমেরিকার স্বার্থ দেখার জন্য। তা আপনারা স্বঘোষিত আমেরিকার দাস। এখন আমেরিকা হুকুম করবে যে ইসরায়েলকে স্বীকৃতি দাও, আমেরিকা হুকুম করবে চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করে এবং করতে হবে।
আমি সবশেষ পর্যায়ে জানতে চাই ছোট করে যে আপনার কি মনে হয় শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি যদি সত্যি সত্যি এই ইচ্ছা পোষণ করে থাকেন, সেক্ষেত্রে তার এই মুহূর্তে ফিরে আসাটা আরেকটু জটিল হলো, মানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগের মধ্য দিয়ে? শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, আপনি বলছেন প্রতিকূল পরিস্থিতি, আর আমি যদি বলি শেখ হাসিনা জানেন তিনি অনুকূল পরিস্থিতিতেই বাংলাদেশে আসবেন। দ্বিতীয় হলো সেই এক- অনুপস্থিতির জন্য হয়তো হয়তো তার আগে থেকে মনোনীত করা রাষ্ট্রপতি টিকে ছিলেন বা টিকে থাকবেন, এমনও একটি অংশ হতে পারতো সেই অনুকূল পরিবেশে, সেটি তো আর রইলো না। একজন শাহাবুদ্দিন চুপ্পুর উপর ভরসা করে শেখ হাসিনা এত বড় ঘোষণা দিয়েছেন। ওনার নিশ্চয়ই। রাজনৈতিক জীবনে ওনার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় জুয়াটা খেলেছেন, ওইটা কল্পনাও করা উচিত না। শেখ হাসিনা ফিরে আসার জন্য কোনো শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন নাই। শেখ হাসিনা আসবেন তার নিজস্ব শক্তিতে, এবং ঠিক সময় আসবেন, এবং তখন ওনার জন্য অনুকূল পরিস্থিতি থাকবে। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক সালাউদ্দিন শরীফ চৌধুরী আপনাকে। ভালো থাকবেন দর্শক। নিশ্চয়ই আরো অনেক কিছু দেখার রয়েছে এখানে, নিশ্চয়ই শেষ নয়, আমরা এটুকুই বলতে পারি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।